আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম করছি অর্জন কর্তৃক আয়োজিত সাধারণ জ্ঞানের আরেকটি ক্লাসে। তো আমরা জানো যে আমরা বিগত একটা ক্লাস ধরে অর্থাৎ এর আগে একটা ক্লাস নিয়েছিলাম বাংলাদেশ পরিচিতির উপর, এবং আজকে তারই পার্ট টু। অর্থাৎ আজকের ক্লাসে আমরা বাংলাদেশ পরিচিতির সকল খুঁটিনাটি বিষয় শিখব যা গত ক্লাসে আমাদের মিস হয়ে গিয়েছিল। এবং আমরা এর আগে আরেকটা ক্লাস করেছিলাম, সেটা হয়তো তোমরা প্লে লিস্টটা চাইলেই দেখে নিতে পারো, সেখানে এখানে সব কিছু বিস্তারিত দেওয়া আছে। তো ভিডিওটি শুরু করার আগে বলতে চাই, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমি আব্দুর রহমান মুস্তাকিম বর্তমানে পড়াশোনা করছি খুলনা বিশ্ববিদ্যালয়ে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের সাধারণ জ্ঞানের ক্লাসটি শুরু করা যাক। আয়তন ও অবস্থান ভিত্তিক তথ্য। বাংলাদেশের আয়তন কালকে আমরা বলছিলাম যে হ্যাঁ 1,47,610 বর্গ কিলোমিটার, কিন্তু এইটা হচ্ছে আমাদের অফিসিয়াল না। অফিসিয়াল হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার। এই যেটা এটা হচ্ছে সাংবিধানিক অনুসারে স্বীকৃত না। তাহলে আমাদের যেটা বর্তমানে যেটা আছে সেটা হচ্ছে 1,47,570 কিলোমিটার। এখানে কিলোমিটার বর্গ কিলোমিটার হবে, অর্থাৎ কেএম স্কোয়ার। তো এই হচ্ছে আমাদের এই যে আছে অর্থাৎ বাংলাদেশের আয়তন, এইটার মূল কথাবার্তা। এবার বাংলাদেশের মোট সীমান্ত কত এটা আমরা একটু দেখি। তো বাংলাদেশের সীমান্ত দেখার ক্ষেত্রে আসলে এখানে কয়েকটা পরিসংখ্যান আছে। তো আমরা প্রথমত যাই, সেটা হচ্ছে বাংলাদেশের মোট সীমান্ত হচ্ছে 5,138। এটা হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী, অর্থাৎ ভূমি মন্ত্রণালয় কর্তৃক যে পরিসংখ্যান করা হয় সেই পরিসংখ্যানে দেখা গিয়েছে যে বাংলাদেশের মোট সীমান্ত হচ্ছে 5,138 কিলোমিটার। তবে মাধ্যমিকের বই অনুযায়ী অর্থাৎ নবম দশম শ্রেণীর যে বই, সেইটা যদি বিশ্লেষণ করো সেটা দেখতে পারবা, বা সেই বইতে দেওয়া আছে বাংলাদেশের আসল সীমানা হচ্ছে মোট সীমান্ত 4,719। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, তাহলে আমরা কোনটা অ্যান্সার দিব? আমাদের পরীক্ষা যদি দুইটাই থাকে, তো পরীক্ষা যদি দুইটা থাকে অবশ্যই তুমি এইটা দিবা, কারণ এইটা হচ্ছে তোমার একটু ট্রাস্টেড সোর্স, বা একটু বেশি তোমার এইটাকে ট্রাস্ট করা যায়, বা এইটা গ্রহণযোগ্যতা বেশি এটার তুলনায়, কারণ ভূমি মন্ত্রণালয়ই তো তোমার সীমান্ত নির্ধারণ করবে। এখন মাধ্যমিক ভূগোল বই যেটা থেকে করছে তারাও তো রিজনেবল সোর্স বা সেখান থেকে। এখন কথা যদি যদি কোনোটা দুইটার একটা থাকে, ধরো এইটা আছে এইটা নাই, তুমি এটা দিয়ে দিতে পারো, সমস্যা নেই, কিন্তু যদি দুইটাই থাকে তখন মাস্ট বি এটা দিতে হবে। আচ্ছা, বাংলাদেশের মোট স্থল সীমা হচ্ছে 4,427 কিলোমিটার। বাংলাদেশের সাথে সমুদ্র উপকূল অর্থাৎ হচ্ছে 711 কিলোমিটার। এবং বাংলাদেশে বিশ্বে বাংলাদেশের অবস্থান হচ্ছে 94তম। এটা কিসের দিক থেকে? এটা হচ্ছে আয়তনের দিক থেকে, অর্থাৎ দক্ষিণ এশিয়া আয়তনের দিক থেকে বাংলাদেশের অবস্থান হচ্ছে চতুর্থ। বাকি তিনটা দেশ কি কি? প্রথম হচ্ছে ভারত, দ্বিতীয় হচ্ছে পাকিস্তান, এবং তৃতীয় হচ্ছে আফগানিস্তান। অর্থাৎ দক্ষিণ এশিয়ায় আয়তনের দিক থেকে এই তিনটা দেশের পরে যার অবস্থান সেটা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের সীমান্ত সংযোগ রয়েছে দুইটি দেশের সাথে। কার সাথে? আমরা আগে একটা ক্লাসে বলছিলাম বাংলাদেশ হচ্ছে ভারত ও মিয়ানমারের সাথে বর্ডার শেয়ার করে। এবার ভারতের মধ্যে বাংলাদেশের যে সীমান্ত রয়েছে সেটা হচ্ছে 4,156 কিলোমিটার। এটা হচ্ছে কার রিপোর্ট? বিজিবি অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশ। বর্ডার গার্ড বাংলাদেশ কর্তৃক এইটা হচ্ছে তোমার পরিসংখ্যানটা করা হয় যে আসলে ভারতের সাথে বাংলাদেশের কতটুকু সীমান্ত রয়েছে। এবং মাধ্যমিকের বই অনুযায়ী হচ্ছে 3,715। কারণ কি? যেহেতু এইখানে কম ধরা হয়েছে সেহেতু অবশ্যই এখান থেকে সীমানা কমে যাবে, অর্থাৎ যখন তারা সীমানা কম ধরতেছে সেই হিসেবে অর্থাৎ সেই অনুপাতে তো এটাও কম। আর মায়ানমারের সাথে সীমান্ত হচ্ছে 280 কিলোমিটার, বা মতান্তরে হয়তো বা 271 কিলোমিটার দেওয়া আছে। এখন আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, এই চিত্রতে বলা হয়েছে যে বিশ্বের বাংলাদেশের আয়তন হচ্ছে 94তম, আর নেপালের হচ্ছে 95তম। অনেকাংশেই সেম বলা যায়। এবং এইটা এমসিকিউ হিসেবে আসা যায়, নেপাল বাংলাদেশের মতো দেখতে আরেকটা দেশ আছে, এটা কোনটা? তো এইটা হচ্ছে নেপাল, এবং নেপাল হচ্ছে 95তম দেশ, এবং আয়তনের দিক থেকে বাংলাদেশ হচ্ছে 94তম দেশ। এবার আসি আমরা একটু সমুদ্র সীমা নিয়ে, একটু সমুদ্র সীমা দেখা যাক। তো আসলে সমুদ্র সীমা দেখতে গেলে প্রথম হচ্ছে যেটা দেখতে হয় সেটা হচ্ছে যে বাংলাদেশের মোট রাজনৈতিক সমুদ্রসীমা হচ্ছে 12 নটিক্যাল মাইল। অর্থাৎ বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা বলতে বোঝায় যে এই 12 নটিক্যাল মাইল পর্যন্ত হচ্ছে বাংলাদেশের যে সংবিধান বা সরকারের কার্যক্ষমতা এইটা বাস্তবায়িত আছে। এবং অর্থনৈতিক সমুদ্রসীমা হচ্ছে 200 নটিক্যাল মাইল বা 387 কিলোমিটার। তাহলে এখন আমরা দেখি এই যে নটিক্যাল মাইল বলতেছে, আসলে 1 নটিক্যাল মাইল সমান কত এটা একটু দেখা যাক। তো 1 নটিক্যাল মাইল সমান সমান হচ্ছে 1,853 কিলোমিটার। অর্থাৎ 1 নটিক্যাল মাইল সমান সমান হচ্ছে 1,853 কিলোমিটার। বাংলাদেশের অভ্যন্তরে বঙ্গোপসাগরের তটরেখায় রয়েছে দৈর্ঘ্য হচ্ছে 711 কিলোমিটার। সমুদ্র সমতল থেকে সবচেয়ে উঁচুতে যেটা রয়েছে সেটা হচ্ছে দিনাজপুর, এবং দিনাজপুর জেলার অবস্থান হচ্ছে 37.50 বঙ্গোপসাগরের অবস্থিত গভীর সেট, এবং এটাকে বলা হয় বঙ্গোপসাগরের অবস্থিত একটি গভীর খাত রয়েছে। অর্থাৎ বঙ্গোপসাগরের গভীর খাত বলতে বোঝানো হচ্ছে
এই যে স্থানটা, এই স্থানটা হচ্ছে বঙ্গোপসাগরের একটি গভীর স্থান এবং এটাকে বলা হয় হচ্ছে সোয়াস অব নো গ্রাউন্ড। বাংলাদেশ ও মিয়ানমারের সমুদ্র সীমা জয়লাভ হয় হচ্ছে 2012 সালে এবং ভারতের সাথে এটা হয় হচ্ছে 2014 সালে। অর্থাৎ তাহলে আগে হয় হচ্ছে মিয়ানমারের সাথে এবং পরে হয় হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ, দুইটাই তো প্রতিবেশী দেশ, ভারতের সাথে। বাংলাদেশ ও ভারতের বৃহত্তম এলাকা ছিল হচ্ছে 25,602 বর্গ কিলোমিটার এবং বাংলাদেশ লাভ করা হচ্ছে 19,467 বর্গ কিলোমিটার। এবং এই যে মামলা বাইখা চলে এইটাই ভারত লাভ করা হচ্ছে 6,135 বর্গ কিলোমিটার, অর্থাৎ KM² যেটাকে বলে। বাংলাদেশের মোট সমুদ্র অঞ্চল হচ্ছে 1,78,813 বর্গ কিলোমিটার। এখানে ময়রসি পড়ি নাই। আচ্ছা, বাংলাদেশের সমুদ্র সীমা প্রথম পূর্ণাঙ্গ মানচিত্র প্রকাশ করে কোথায়? প্রথম পূর্ণাঙ্গ মানচিত্র করা হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটি, অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হচ্ছে প্রথম পূর্ণাঙ্গ মানচিত্র প্রকাশ করা হয়। আচ্ছা, এবার দেখি যে সমুদ্র বিষয়ক যে একটা আন্তর্জাতিক আদালত আছে, অর্থাৎ যেইখানে এই যে মীমাংসাগুলো হয়ে থাকে, এটা আসলে কোনটা? এটা হচ্ছে ইটলস। ইটলস এর পুনরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি। আর আন্তর্জাতিক সমুদ্র বিষয়ক আইনকে বলা হয়েছে ইউএনসিএলওএস। ইউএনসিএলওএস মানে হচ্ছে ইউনাইটেড নেশনস কনভেনশন অন দ্য ল অফ দ্য সি। এবার দেখি আমরা এই যে দেখতেছি, বললাম যে ভারতের সাথে যে বিরোধপূর্ণ, এটা আসলে কোন এলাকায়? দেখো, এই যে ভারত আর বাংলাদেশের পার্শ্ববর্তী এই যে বে অফ বেঙ্গল, অর্থাৎ আমাদের বঙ্গোপসাগরের এই যে অঞ্চলটা ভারত দাবি করেছিল যে বাংলাদেশ, যেহেতু এই অঞ্চলটা বাংলাদেশের সীমান্তে, তো অবশ্যই এই সোজাসুজি যেটা সেটা কিন্তু ভারত দাবি করে যে আসলে এই ভিতরে তার সম্পত্তি আছে বা তার এখানে। আবার বাংলাদেশের যেহেতু মেন সম্পদ এইখানে, অর্থাৎ এই যে বাংলাদেশের সীমানা শেষ, তাহলে অবশ্যই এইটার সীমানা এইখানেই। কিন্তু মিয়ানমার এই যে তাদের এই একটু জন্য তারা এইখান থেকে আবার এইটাকে দাবি করতেছিল, যার ফলে এই বীরত্ব এবং যেটা আন্তর্জাতিক আদালতের মাধ্যমে হয়তো দেখা যাচ্ছে ভারতের সমুদ্র সীমা জয়ের রায় আসা হচ্ছে নেদারল্যান্ডের হেগে স্থায়ী সালিসি আদালত, অর্থাৎ এটা হচ্ছে স্থায়ী সালিসি আদালতে প্রথমে 2014 সালে নেদারল্যান্ডে অবস্থিত, আর মায়ানমারটা হয় ইটলসে 2012 সালে। আন্তর্জাতিক রেখা ও বাংলাদেশ, বাংলাদেশ অবস্থিত মূল মধ্যরেখা হচ্ছে মধ্যরেখা কোথায়? পূর্ব গোলার্ধে। বাংলাদেশ অবস্থিত নিরক্ষরেখা কোথায়? এটা হচ্ছে উত্তর গোলার্ধে। গিনিস থেকে বাংলাদেশের অবস্থান কোথায়? 90 ডিগ্রি। গিনিস মান থেকে বাংলাদেশের এটা হচ্ছে কত? 90 ডিগ্রি পূর্বে। এবার বাংলাদেশের উপর অতিক্রম করেছে কি কর্কট ক্রান্তি রেখা কত? 23.5 ডিগ্রি। উত্তর অক্ষাংশ বা কর্কট ক্রান্তি রেখা এবং 90 ডিগ্রি দ্রাঘিমা রেখা। এবার বাংলাদেশের উপর দিয়ে উলম্বভাবে অতিক্রম করেছে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। বাংলাদেশের উপর দিয়ে সমতল বা আনুভূমিকভাবে, অর্থাৎ উলম্ব বলতে খাড়া, আনুভূমিক বলতে হচ্ছে এইভাবে, তো এইভাবে উত্তর অক্ষাংশ হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। কর্কট রেখা অতিক্রম করছে কোথায়? কুমিল্লা চুয়াডাঙ্গি জেলা বা চুয়াডাঙ্গা জেলা বরাবর। এটা যদি তোমরা চাও আমি অন্য একটা কারিদর দিতে পারি। এটা কোথায়? এটা হচ্ছে করছে কুমিল্লা ও চুয়াডাঙ্গা জেলা বরাবর। এবার আসি আমাদের 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা অতিক্রম করছে কোথায়? এটা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ, এটা কোথায় আমরা একটু দেখি। এইটা করেছে হচ্ছে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা অতিক্রম করেছে শেরপুর ও বরগুনা জেলা বরাবর। কর্কট ক্রান্তি রেখা ও দ্রাঘিমা রেখা একত্রিত হয়েছে কোথায়? কোথায় একত্রিত হয়েছে? ঢাকায়। এবং লাস্টে সেটা হচ্ছে বাংলাদেশের প্রতিপাদ স্থান কোথায়? বাংলাদেশের প্রতিপাদ স্থান হচ্ছে চিলির নিকট প্রশান্ত সাগরে। চিলির নিকট প্রশান্ত সাগরে। এবার আমরা দেখি এই রেখাগুলোর আসলে ম্যাপ অনুযায়ী কোথায় কি অবস্থান। তো এই যে বাংলাদেশের উপর দিয়ে কুমিল্লা চুয়াডাঙ্গা বরাবর সমতল অতিক্রম করছে কর্কট ক্রান্তি রেখা, অর্থাৎ এই যে বাংলাদেশের চুয়াডাঙ্গা এবং এই হচ্ছে কুমিল্লা, যেহেতু মাঝ বরাবর ছেদ করবে, তাহলে এই যে আমার একটু ব্যাখ্যা হয়ে গেছে এই। তো আর এইখানে শেরপুরে যে বরগুনা, এটা 90 ডিগ্রি, যেহেতু জানি যে 90 ডিগ্রি হচ্ছে এই যে 90 ডিগ্রি, তো এইটা এই যে সোজাসুজি দাগগুলো ব্যাখ্যা হয়ে যাচ্ছে কেন আমার? তো এই যেটা এটা হচ্ছে আমার 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। এবার আসি ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত। আচ্ছা, ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত শেয়ার করছে, আসলে এই চারিপাশে কি আছে কি না আছে এটাও তো আমাদের দেখার বিষয়। তো পশ্চিমে রয়েছে হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য, এবার উত্তরে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম রাজ্য, পূর্বে রয়েছে ভারতের আসাম, ত্রিপুরা, মিজোরাম, মায়ানমার, অর্থাৎ মায়ানমার বলতে হচ্ছে মায়ানমার দেশ, এটা কিন্তু ভারতের অংশ না, এবং দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এটা হচ্ছে ভারতের, আমরা জানি সেভেন সিস্টার অন্যতম যেগুলো আছে, এর পরবর্তীতে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কিন্তু ভারতের অংশ। বাংলাদেশের চারদিকে অবস্থিত ভারত, ভারতের রাজ্য কয়টি? 29টি, এবং সীমান্তবর্তী রাজ্য হচ্ছে 5টি। সে কোন 5টি? পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। আবার বলতেছি পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। বাংলাদেশের সাথে ভারতের যে সীমান্ত সবচেয়ে বেশি সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে, অর্থাৎ আমরা জানি যে আমাদের এই ম্যাপটা যখন দেখা হবে, অর্থাৎ এই যে অঞ্চলটা এইখান থেকেই তো আমাদের
ভারতের সাথে শেয়ার করা হচ্ছে, এই অঞ্চলটা ভারতের সাথে শেয়ার করা হচ্ছে, এই অঞ্চলটা ভারতের সাথে শেয়ার করা হচ্ছে। জাস্ট এই যে অঞ্চলটা, এটা হচ্ছে বঙ্গোপসাগরের একটি অঞ্চল এবং বে অফ বেঙ্গল এইখান থেকে, এবং এইখানে কোনো সীমানা নেই, মিয়ানমারের সাথে সীমানা শেয়ার করতেছে এই অঞ্চলটা এসে। তো এইটাই আমাদের এখানে মূল হচ্ছে বিষয়, যে আসলে ভারতের সাথে সীমান্ত, বাংলাদেশের সাথে যে সীমান্ত সবচেয়ে কম সেটা কার? আসাম রাজ্যে। এবার বাংলাদেশের সাথে যে সীমান্ত নেই বরিশাল ও ঢাকার। কারণ কি, ঢাকা হচ্ছে বাংলাদেশের মধ্যে অবস্থিত, বরিশাল হচ্ছে এই অঞ্চলগুলো এইদিকে অবস্থিত, যার ফলে এদের, ঢাকা তো অবশ্যই এখানে অবস্থিত, ফলে এদের এখানে কোনো সীমান্ত নেই। এবার আসি আমাদের বাংলাদেশ অমীমাংসিত কয়টা, এটা হচ্ছে 2.5 কিলোমিটার মাতামুহুরীর চর, অর্থাৎ ফেনী জেলার যে মাতামুহুরীর চর, এটা হচ্ছে আমাদের বাংলাদেশ ও ভারতের অমীমাংসিত অঞ্চল, অর্থাৎ তারা সকল কিছুতে একমত হলো, এই জায়গাতে তারা একমত হতে পারি না এবং তারা এই অঞ্চলটা নিজেদের বলে দাবি করে। এখন বাংলাদেশ ও ভারতের সীমান্ত চিহ্নিতকরণের লক্ষ্যে গঠিত করা হয়েছে JBWC। এখন JBWCর পূর্ণরূপ কি? জয়েন্ট বাউন্ডারি ওয়ার্কিং গ্রুপ। অর্থাৎ জয়েন্ট বাউন্ডারি বলতে আমার ভারতের থেকে একটা টিম আসবে, অর্থাৎ আমার ইন্ডিয়ার একটা টিম আসবে, আমার আবার ইন্ডিয়া থেকে একটা টিম আসবে, আমার বাংলাদেশের একটা টিম যাবে, যে এখন এদের যে আন্তর্জাতিক নথি আছে এটা দিয়ে তারা দেখবে, অর্থাৎ এই যে লাইনটা, এই লাইনটা এদের এই যত কাগজপাতি আছে সব বলে, এবার তারা একটা সমন্বয় করবে, করে এরপর হচ্ছে সীমানা নির্ধারণ করা হবে। এবার বাংলাদেশের মধ্যে আনুষ্ঠানিকভাবে সীমান্ত পিলার স্থাপন করা হয়েছে 1952 সালে, অর্থাৎ এইটা পাকিস্তান আমলের কথা, পাকিস্তান আমলেই হচ্ছে প্রথম পিলার স্থাপন করা হয়। এবার আসি, বাংলাদেশ ও ভারতের পাদুয়া গ্রামটি দখল করে নিয়েছিল 1971 সালে, যা 2001 সালে, অর্থাৎ এই যে বললাম সীমান্ত পরবর্তী কিছু অঞ্চল, এই অঞ্চলগুলো আস্তে আস্তে তারা চায় যে নিজেদের করে রাখতে, তাই এই ছোট ছোট সবসময় বিরোধ বিদ্যমান থাকে, ফলে এইটা আবার পুনরুদ্ধার করা হয় 2001 সালে। এবার আসি আমাদের এরপরে যেগুলো আছে, আসলে সব কিছু তো টাইপ করা যায় না, যার ফলে কিছু কিছু যে বই থেকেই দেওয়া। আচ্ছা, এবার আসে ভারতের সেভেন সিস্টার্স। ভারতের সেভেন সিস্টার্স খ্যাত উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যকে একত্রে সেভেন সিস্টার বলা হয়। তো রাষ্ট্রগুলো কি? আসাম, মিজোরাম, ত্রিপুরা, অরুণাচল, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর। এবং এই যে জেলাগুলো আছে, এটা রাজধানী কোথায়? আমাদের আসামের রাজধানী হচ্ছে দিসপুর, মিজোরামের হচ্ছে আইজল, ত্রিপুরা হচ্ছে আগরতলা, অরুণাচল হচ্ছে ইটানগর, মেঘালয় হচ্ছে শিলং, নাগাল্যান্ড হচ্ছে কোহিমা এবং মণিপুর হচ্ছে ইম্ফল। এখন আমরা যদি দেখি, এই যে বাংলাদেশ, এই যে বাংলাদেশের পরে এই যে অঞ্চলটা, এইটা হচ্ছে বাংলাদেশের সাথে হচ্ছে এই যে ভারতের চিকেন নেক বা সেভেন সিস্টার্স হিসেবে খ্যাত, চিকেন নেক দিয়ে বলতে তো কানেকশন বোঝাচ্ছে, সেভেন সিস্টার খ্যাত যেই 7টি অঞ্চল আছে সেটা হচ্ছে এটা। এবং তোমরা যখন ম্যাপ দেখবা, ইন্টারন্যাশনাল ম্যাপ, তখন দেখবা ভারতের সাথে সীমান্ত এই যে অঞ্চলটা, এই অঞ্চলটার কারণে এই যে এইটাকে চিকেন নেক বলা হচ্ছে, বা এইটুক অঞ্চলের কারণেই হচ্ছে বাংলাদেশের সাথে ভারতের এই যেই 7টি অঞ্চলের সীমান্ত, যদি কোনো কারণে পরবর্তীতে কোনো দিন কোনো যুদ্ধ হয় এবং এই যে অঞ্চলটা এটা যদি দখল করে দেওয়া হয় বাংলাদেশের, কোনোভাবে বাংলাদেশ বা যে কোনো দেশ, চীন তো চাই দখল করে দিতে, তখন কিন্তু একটা যে কী হবে, তখন সেভেন সিস্টার ভারতের আন্ডারে থাকবে না, এবং ভারতের ভিতর কিন্তু এইটা নিয়ে 2 দিন অন্তর খুবই দ্বন্দ্ব দেখা দেয় সেভেন সিস্টার নিয়ে। এবার আসে আমাদের সেভেন যে রাষ্ট্রগুলো বাংলার সাথে সীমান্ত শেয়ার করতেছে, কোনটা? 4টি। কোনটা? আসাম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা। আর যেটা নেয় সেটা কোনটা? নাগাল্যান্ড, অরুণাচল, মণিপুর। আমরা কি একটু আগে পশ্চিমবঙ্গ পড়েছি, এখানে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য। আচ্ছা, ওইটা ছিল সীমান্তবর্তী, আর এইটা হচ্ছে আমাদের সেভেন সিস্টার কোনগুলো আছে। আচ্ছা, বাংলাদেশের সঙ্গে সীমান্ত নয় ভারতের যে রাজ্যগুলো, সেটা হচ্ছে কি? পশ্চিমবঙ্গ। তো পশ্চিমবঙ্গ যেটা সেভেন সিস্টার নয়, কিন্তু বাংলাদেশের সাথে বর্ডার শেয়ার করছে। এইবার আছে বাংলাদেশের ত্রিপুরা সীমান্তবর্তী রাজ্য কোনটা? সেটা হচ্ছে কুমিল্লা। কুমিল্লা হচ্ছে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা, অর্থাৎ ত্রিপুরা সীমান্তবর্তী জেলা। এবার বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী জেলা কয়টি? 32টি। কয়টি জেলা? 32টি। বাংলাদেশের সাথে সীমান্তবর্তী রয়েছে 30টি। বাংলাদেশ সীমান্তবর্তী যে জেলার সাথে ভারতের সীমান্ত সংযোগ রয়েছে সেটা হচ্ছে বান্দরবন, আরেকটা কি? কক্সবাজার। এবার বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার সাথে ভারতের যে জেলার সম্পর্ক সেটা কোথায়? মুর্শিদাবাদ। আমরা জানি যারা কার্টুন দেখো বা গোপালবাদ দেখো, এরাই মুর্শিদাবাদ সম্পর্কে কিন্তু ভালোই একটা আইডিয়া রাখো। এবার বাংলাদেশের পঞ্চগড় জেলার সাথে ভারতের যে জেলার সম্পর্ক সেটা হচ্ছে জলপাইগুড়ি। কারণ কি, পঞ্চগড়টা কোথায় অবস্থিত? এই অঞ্চলে অবস্থিত, এবং জলপাইগুড়ি জেলাটাও ভারতের এই অঞ্চলে অবস্থিত। এবার আসি আমাদের পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের সাতক্ষীরা জেলা, ভারতের দক্ষিণ 24 পরগনা। সাতক্ষীরা জেলাটা কোথায়? সাতক্ষীরা জেলাটা হচ্ছে এই সাইডে, এবং এই সাইডে অবস্থিত 24 পরগনার অবস্থান, তাহলে আমরা ধরে নিচ্ছি এই অঞ্চলটা। এবার বাংলাদেশের কুষ্টিয়া জেলার সাথে যে জেলা সাথে হচ্ছে নদিয়া। এবার মায়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে 280 কিলোমিটার, এটা হচ্ছে আমাদের মাধ্যমিকের বোঝায়, এবং সীমান্ত রয়েছে 3টি, সেটা হচ্ছে রাঙামাটি, বান্দরবন, কক্সবাজার। অর্থাৎ এই 3টি জেলার সাথে সম্পর্ক রয়েছে। বাংলাদেশের সীমান্ত যে 30টি, মায়ানমারের সাথে রয়েছে 3টি। তাহলে উভয় দেশের সাথে যে কোনো একটা দেশ আছে আমাদের যেটা বর্ডার শেয়ার করতেছে, তো সেই দেশটা সেই জেলাটা হচ্ছে আমাদের রাঙামাটি জেলা। অর্থাৎ রাঙামাটি জেলা আমার ভারত এবং মায়ানমার উভয়ের সাথে আমাদের যে বর্ডার এটা শেয়ার করতেছে। এবার আমার
পার্বত্য চট্টগ্রামের জেলা কোনটা? পার্বত্য চট্টগ্রামের জেলা হচ্ছে তিনটি: খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবন। অর্থাৎ এই যে অঞ্চলের এই তিনটা জেলা, এই তিনটা জেলা হচ্ছে আমার পার্বত্য চট্টগ্রাম, এই হচ্ছে আমার রাঙামাটি, এই হচ্ছে আমার বান্দরবন, আরেকটা কি কক্সবাজার এইখানে। অর্থাৎ মায়ানমারের সীমান্তের যেই এই তিনটি জেলা, এটা হচ্ছে আমার মায়ানমারের সাথে। আর এই যে তিনটা জেলা অর্থাৎ খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবন, এরা হচ্ছে আমার পার্বত্য চট্টগ্রামের জেলাসমূহ। এবার আসি ডোকলাম সীমান্ত বা শিলিগুড়ি করিডোর। আসলে এগুলো কি, বা চিকেন নেক কি, এগুলো একটু আমরা পড়বে বলি তো বারবার, আসলে এই জিনিসটা তো পড়তে হয়। তো ডোকলাম সীমান্ত হচ্ছে চীন, ভারত, ভুটান সীমান্তের একটি বিরোধপূর্ণ সীমান্তবর্তী জায়গার নাম হচ্ছে ডোকলাম। অর্থাৎ ডোকলাম সীমান্তটি ভারতের সিকিম রাজ্যের সাথে চীনের তিব্বতীয় অংশ, অর্থাৎ ভারতের সিকিম এবং চীনের তিব্বতীয় অংশের সাথে যুক্ত। সম্প্রতি চীনের একটি রাস্তা নির্মাণ কেন্দ্র করে, অর্থাৎ গ্র্যান্ড অ্যান্ড রোড তো আমাদের ওইটার সময় তৈরি হয়েছিল, অর্থাৎ শেরশার সময়। এটা হচ্ছে অন বেল্ট রোড যেটা, বা এইটা করে। তো এইটার জন্য এই যে সেভেন সিস্টার, এটার উত্তেজনা সৃষ্টি হয়। চীন যদি সীমান্ত এলাকায় এই রাস্তা তৈরি করে তবে এটা ভারতের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ, এবং ভারতের উত্তরসূরি পূর্ব সেভেন সিস্টার সাতটি রাজ্য যোগাযোগ রক্ষা করা কঠিন হয়ে পড়বে। কারণ যেহেতু চীন এখান থেকে চলাচল করবে, ফলে এদের কিন্তু এখানে ইন্টারফেয়ার করতেই হবে। যার ফলে যখন ভারত এখান থেকে আসবে এবং এই রোডের উপর যদি কোনোভাবে আধিপত্য দেখাতে চায়, চীন সহ অন্যান্য দেশগুলো কিন্তু তারা খুব মেনে নেবে না। ফলে এর পাশে আবার যখন এই যে সেভেন সিস্টার, এইটার সাথে কিন্তু ভারতের সংযোগ তখন একটু কম দেখা দেবে বা একটু ঝুঁকিতে পড়ে যাবে। এই কথাটাই তারা বোঝাতে চাচ্ছে। ভারত, চীন এবং ভুটানের এই সীমান্তবিরত অঞ্চল, ভারতের নাম হচ্ছে ডোকলা এবং চীনের নাম হচ্ছে ডকল্যাং। ডকলাম সীমান্ত শিলিগুড়ি করিডোর অবস্থিত। যদি আমরা ম্যাপটা খেয়াল করি, এই দেখো, এই হচ্ছে নেপাল, এই যে ভুটান, এই যে বাংলাদেশ, এই সেভেন সিস্টার। চিকেন নেক কোনটাকে বলা হয়? এই হচ্ছে চিকেন নেক, এই যে অঞ্চলটা, এটা হচ্ছে চিকেন নেক। আচ্ছা, এবার দেখি একটু ভারতে উত্তর পূর্বাঞ্চল সেভেন সিস্টার নামে সাতটি রাজ্য যোগাযোগ রক্ষা করার উদ্দেশ্যে বাংলাদেশ নেপালের মধ্যবর্তী যে সংকীর্ণ ভূখণ্ড বাংলাদেশ নেপাল, এই যে এইটা, এই যে অঞ্চলটা, এটাকে বলা হয় চিকেন স্নেক বলা হয়। শিলিগুড়ি হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলার একটা গুরুত্বপূর্ণ শহর, এবং ডোকলাম সীমান্ত হচ্ছে এই জায়গাটা। অর্থাৎ এইখানে যখন তারা ওই যে বললো যে একটা রাস্তা তৈরি করার কথা বলতো, তখন কিন্তু এই যে রাস্তাটা, এখানে কিন্তু আমাদের চীনের এই জাতিপথটা বিস্তার হবে, এবং ফলে আস্তে আস্তে কী হবে, ভারতের এইখান থেকে কিন্তু সব ধরনের সংযোগ বা সব ধরনের যে একটা তোমার পাওয়ার, এটা চলে যাবে। এবং এই যে শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক, সেটা দেখতেছি, এই যে আমি বড় করে দেখাইছি, এই দেখো ছোট করে এখানে দেখাই দিয়েছে। বাংলাদেশে উত্তর চীন ভারতের সীমান্ত এলাকায় ডোকলাম সীমান্ত চীন সামরিক স্থাপনা গড়ে তুলে ভারতের নিরাপত্তার জন্য হচ্ছে হুমকি স্বরূপ। ডোকলাম সন্নিকটে রয়েছে শিলিগুড়ি করিডোর, এবং চিকেন স্নেক শিলিগুড়ি করিডোর অংশটি ভারতের হাতছাড়া হলে সেভেনের সব কয়টি রাজ্যই মূলত ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। আচ্ছা, পরেরটা কি আছে? বাংলাদেশের দিকভিত্তিক অবস্থান। আচ্ছা, এবার দিকভিত্তিক অবস্থান দেখি, সেটা হচ্ছে সর্ব উত্তরের জেলা হচ্ছে আমাদের পঞ্চগড়। এই যে সর্ব উত্তরের জেলা পঞ্চগড়, সর্ব উত্তরের থানা হচ্ছে তেঁতুলিয়া, সর্বোত্তর থানা, এবং সর্ব উত্তরের জায়গা হচ্ছে জায়গিরিজোত। অর্থাৎ বাংলাদেশের সর্বশেষ যে জায়গাটা অবস্থিত, সেটার নাম হচ্ছে জায়গিরিজোত। এবার সর্ব দক্ষিণের হচ্ছে আমাদের কক্সবাজার হচ্ছে জেলা, থানা হচ্ছে আমার টেকনাফ, এবং জায়গাটা হচ্ছে ছেড়াদ্বীপ। এবং ওই যে ছেড়াদ্বীপ গ্রামটার নামও আমরা জানি যে এটা ছেড়াদ্বীপ, আমরা এরপরেও দু একটা ক্লাসে পড়েছি। এবার সর্বপূর্বের জেলা হচ্ছে বান্দরবন, সর্বপূর্বের জেলা বান্দরবন, এই দেখো, এই যে বান্দরবন, এবং সর্বপূর্বের যে থানা, সেটা হচ্ছে থানচি, এবং স্থানটার নাম হচ্ছে আখাইনঠং। এবং সর্বপশ্চিমের জেলা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, জায়গাটার থানা হচ্ছে শিবগঞ্জ, এবং জায়গাটার নাম হচ্ছে মনাকষা। এবার বাংলাদেশের সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ কিছু স্থান দেখি। সিলেটের যেমন আছে তামাবিল, জৈন্তাপুর, পাদুয়া, প্রতাপপুর, গোয়াইহাট, জকিগঞ্জ, বিয়ানীবাজার। মৌলভীবাজার আছে কি বড়লেখা, ডোমাবাড়ি। দিনাজপুরে আছে বিরল, হিলি, ফুলবাড়ি, বিরামপুর, কুড়িগ্রাম। এগুলো আসলে ওইভাবে আসে না, কিন্তু জাস্ট পড়ার জন্য বা বলার জন্য মানুষ দিয়ে দেয়, যেগুলো আমরা একটু টুকটাক আইডিয়া নিতে পারি। যেমন কুমিল্লা 14 গ্রাম, বিবির বাজার, বুড়িচং, অর্থাৎ যেইগুলো খুবই বিখ্যাত জায়গা, এইগুলো একটু দেখে নিলে হয়ে যাচ্ছে। ছিটমহল রাষ্ট্র কি আছে? এনস্লেভ, কোনো রাষ্ট্রের একটি এলাকা যে চতুর্দিকে অন্য এলাকাতে পরিবেষ্টিত থাকবে। অর্থাৎ এই ধরেন আপনার এক বাড়ির জমি, এখন এর চারিপাশে আপনার অন্য কারো জমি, তো আপনার একটা জমি, তার চারিপাশে এখন আপনার এদিকেও আপনার না, এদিকেও আপনার না, এদিকেও আপনার না, এদিকেও আপনার না, তাহলে আপনার এটা কি একটা এনস্লেভ বা একটা ছিটমহল জায়গা। তো এরকমই ছিটমহলের সাথে সংশ্লিষ্ট মূল রাষ্ট্রের ভূখণ্ডের যোগাযোগ ও যাতায়াত সংশ্লিষ্ট বিভিন্ন মতের রাষ্ট্রটি ছাড়া হয়। যেমন দেখি যে ছিটমহল বিনিময় শুরু হয় কোথায়, এটা হচ্ছে 31শে জুলাই 2015 প্রথম প্রহরে বা 1 আগস্ট 2015 হিসেবে ধরা হয়। বাংলাদেশের ছিটমহল বিনিময় 162টি, এবং ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ছিটমহল ছিল হচ্ছে 51টি, বাংলাদেশের অভ্যন্তরে ভারতের ছিটমহল ছিল 11টি। সেটা হচ্ছে কুচবিহারে ছিল
40টি, জলপাইগুড়িতে ছিল 4টি, এবং বাংলাদেশের লালমনিরহাটে ছিল ভারতের 59টি, পঞ্চগড়ে ছিল 36টি, কুড়িগ্রামে ছিল 12টি এবং নীলফামারীতে ছিল 4টি। বাংলাদেশের ছিটমহলের অন্তর্গত ছিল হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের, এবং ছিটমহল বেশিত জেলাকে বলা হতো লালমনিরহাট। লালমনিরহাট জেলায় যেহেতু এই দেখো এখানে দেখলে বলছে 59টি ছিটমহল আছে, তাই ফলে ছিটমহল বেশিত জেলা বলা হয়েছে লালমনিরহাটকে। আচ্ছা, দহগ্রাম আঙ্গুরপোতা ছিটমহল এটা একটু দেখি, কারণ এটা কেন বিখ্যাত তাও বলতেছি। দহগ্রাম আগা ছিটমহলটি অবস্থান ছিল লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলা তিস্তানদীর তীরে। অর্থাৎ এই দেখো এই যে বাংলাদেশের সীমানা, এই যে ভারতের সীমানা। এখন আয়োজনে 35 বড় ছিটমহলটি ছিল বাংলাদেশের সবচেয়ে বড় ছিটমহল, অর্থাৎ এইটা বাংলাদেশের সবচেয়ে বড় ছিটমহল। আলোচিত মশালবাঙ্গা ছিটমহলটির অবস্থান কুড়িগ্রাম জেলায়। অর্থাৎ এই যে জেলাটা এইটা হচ্ছে বাংলাদেশ এবং ভারতের সাথে এতটা কানেক্টেড এবং এতটাভাবে বর্ডার শেয়ার করতেছে, দুই সাইডে এতটা এনস্লেভ, যার ফলে এইটা খুব গড়ে, এবং তিস্তা নদী করিডোর আঙ্গরপোতা সব এইখান থেকেই তো আমাদের লিড দেওয়া হচ্ছে। এবার 3 বিঘা করিডোর, 3 বিঘা করিডোর অর্থাৎ ভারত দিবে বেরুবাড়ি আর বাংলাদেশ দিবে 3 বিঘা করিডোর, এটা একটা কথা আছে না, আসলে এটা কি আমরা একটু দেখি। 3 বিঘা করিডোর অবস্থান লালমনিরহাট জেলার তিস্তা নদীর তীরে অবস্থিত, যার আয়তন হচ্ছে 178 গুণ 85 মিটার। বাংলাদেশের মূল ভূখণ্ড হতে বাংলাদেশের সবচেয়ে বড় ছিটমহল হচ্ছে দহগ্রাম আঙ্গরপোতা যোগাযোগটি যদি করিডোরটি ব্যবহার করা হতো 1974 সালে বাংলাদেশ ও ভারত সীমান্ত চুক্তি অনুযায়ী কথা ছিল, কিন্তু বাংলাদেশ ভারতকে হস্তান্তর করবে পঞ্চগড়ের বেরুবাড়ি আর ভারত দিবে হচ্ছে 3 বিঘা করিডোর। ওই যে বললাম বেরুবাড়ি আর হচ্ছে 3 বিঘা করিডোর বা আঙ্গরপোতা ছিটমহল না থেকে মূল ভূখণ্ডের সাথে মিলে যায়। কিন্তু বাংলাদেশ ভারতকে বেরুবাড়ি হস্তান্তর করলেও ভারত বাংলাদেশে 3 বিঘা করে হস্তান্তর করি নাই। ফলে 1992 সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী তৎকালীন খালেদা জিয়া এবং ভারতের প্রধানমন্ত্রী নরসিমা রাও আবার একটি চুক্তি স্বাক্ষর করেন, এবং চুক্তি অনুযায়ী বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে দহগ্রাম আঙ্গারপোতা যোগাযোগের যে 1992 সালে 26 জুন প্রথমবারের মতো 3 বিঘা করিডোর দৈনিক বেলা 1 ঘন্টা পর পর 6 ঘন্টার জন্য খুলে দেওয়া হতো। 2001 সালে তার দৈনিক সকাল 7:30 থেকে 7:30 পর্যন্ত খোলা থাকতো, 12 ঘন্টার জন্য উন্মুক্ত করা হয়। পরবর্তীতে 2011 সালে মনমোহন সিং এবং শেখ হাসিনা চুক্তির মাধ্যমে 24 ঘন্টার জন্য করে উন্মুক্ত করে দেন, এবং 2015 সালে 1 আগস্ট দুই দেশের মধ্যে ছিটমহলটি বিনিময় করে সকল বিষয় অর্থাৎ কি এরপরে এই যে অঞ্চলটা অর্থাৎ এইটা চলে যায় হচ্ছে আমাদের বাংলাদেশের ভিতর, এবং এইটা 3 বিঘা করিডোর ভারতের, এইটা চলে 1974 সালে তৃতীয় সংশোধনী এনে এটা হস্তান্তর করা হয়, কিন্তু এটা কার্যকর করা হচ্ছে 1 আগস্ট 2015। এবার আসি রেড লিফ রেখাটা। রেড লিফ রেখাটা হচ্ছে ভারত 1947 সালে ভারত ও পাকিস্তানের বিভক্তির প্রশ্নে যে রেখাটা সেটা হচ্ছে রেড লিফ রেখা, অর্থাৎ এই যে এই রেখাটাকে বলা হয় রেড লিফ রেখা। এইটা একটু খুবই ঘোলা ঘোলা ছবি, তাই এটা একটু বুঝে নিতে হবে। যাই হোক, এই রেড লিফ রেখাটা এটি রেড লিফ কমিশন নামেও খ্যাত। উল্লেখ্য ভারত ও বাংলাদেশের সীমান্ত আলাদা করে এটা 1952 সাল বরাবর সরকার পিলার বসালে ছিটমহল বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। অর্থাৎ এই যে সীমান্ত এটা হচ্ছে ভারত, পরবর্তীতে সীমান্ত পিলার বসালে এটা নিয়ে ছিটমহলটা তখন একটু উল্লেখযোগ্য বিষয় হয়ে যাবে। 1974 সালে মুজিব ইন্দিরা একটা চুক্তি আসে, সেটা হচ্ছে বাংলাদেশের সীমান্ত মধ্যস্থ সীমান্তে এই যে ছিটমহলটা এটা তো একটা বিনিময় চুক্তি করতে হবে। তো বাংলাদেশ যখন নতুন দেশ হিসেবে আছে তখন তো বাংলাদেশ তার সীমান্ত চাইবে বা তার যে জমি সেটা তো সে চাইবে ভূখণ্ড। ফলে এইটা 16 মে 1974 সালে দিল্লিতে তোমার স্বাক্ষরিত হয়, এবং এই চুক্তি হস্তান্তর করা হয় বললামই তো 1 আগস্ট 2015। দক্ষিণ তালপট্টি দ্বীপ সাতক্ষীরা জেলা হারিয়াবাঙ্গা নদীর মোহনায় দক্ষিণ তালপট্টি দ্বীপ অবস্থিত, যা 1970 সালে বাংলাদেশ ভারতের বিরাটপূর্ণ এই দ্বীপটি উভয় এই দ্বীপের মালিকানা দাবি করে, কিন্তু দ্বীপটির বর্তমান নাম রয়েছে নিউমোর বা পূর্বাশার সম্পাদী বৈশ্বিক উষ্ণতার কারণে এইটা সমুদ্র হারিয়ে যায়, মানে এতটা পানির ফ্লো বেড়ে গেছে বা পানির চাপ বেড়ে যাওয়ার কারণে এটা আস্তে আস্তে সমুদ্র পৃষ্ঠে হারিয়ে গেছে, যেটা 2010 সালে তলিয়ে যায়, এবং এটা আবিষ্কৃত হয়েছে 1970 সালে, যেটা বাংলাদেশ এবং ভারত উভয় এটা দাবি করত। বাংলাদেশের সমুদ্র সৈকত বিভিন্ন দৈর্ঘ্যতম প্রাকৃতিক সমুদ্র সৈকত হচ্ছে এতক্ষণ আমরা পড়লাম সীমানা আসলে বাংলাদেশের পরিচিতি পড়তে গেলে বাংলাদেশের সব কিছু পড়তে হয়, এবং যেহেতু টপিক ওয়াইজ আছে আসলে পড়তে অসুবিধা হবে না। তো বাংলাদেশের সমুদ্র সৈকত হচ্ছে বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত, এটা বাংলাদেশ বা কক্সবাজার সমুদ্র সৈকত, এবং এটার আয়তন কত 120 কিলোমিটার। কুয়াকাটা সমুদ্র সৈকত হচ্ছে পটুয়াখালী জেলায় অবস্থিত, ইনানি বিচ কোঠায় কক্সবাজার জেলায়, পতেঙ্গা বিচ চট্টগ্রাম জেলায়, বঙ্গোপসাগরের একটি গভীর সোয়াচ অফ নগরণ বলেছিলাম। গভীর খাত বলতে হচ্ছে এখানে গভীরতা অনেক বেশি। সোয়াচ অফ নগরণ অপর নাম হচ্ছে গঙ্গা খাত। এবার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, এই যে চিত্র দেখা যাচ্ছে আসলে চিত্রটা যেহেতু সাদা কালো বুঝতে কষ্ট হচ্ছে। এইখানে বলা হচ্ছে এই দেখো 155 কিলোমিটার যেটা বললাম, কিন্তু পরবর্তীতে আসলে এটা হারিয়ে যায় এবং 120 কিলোমিটারই লাস্ট অব্দি এটা আমাদের আছে। সেন্ট মার্টিন দ্বীপ নাফ নদীর মোহনায় 8 বর্গ কিলোমিটার বিশিষ্ট বাংলাদেশের পশ্চিম সর্বদক্ষিণের একটি দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন। কক্সবাজার জেলার টেকনাফ হতে 9 কিলোমিটার দক্ষিণে অবস্থিত, অর্থাৎ এবং এই দ্বীপের অপর নাম হচ্ছে নারকেল জিঞ্জিরা।
এখানে প্রচুর পরিমাণ নারকেল পাওয়া যায়। এখানে বাংলাদেশের সর্বদক্ষিণের একটি ইউনিয়ন এবং একটি প্রবাল দ্বীপ রয়েছে। সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণাংশে সেরাদ্বীপ বা ছেড়াদিয়া নামে পরিচিত, এবং এই ছেড়াদ্বীপ বা ছেড়াদিয়া হচ্ছে সর্বদক্ষিণের স্থান। দ্বীপটি ৬৬ প্রজাতির প্রবাল রয়েছে। খ্রিস্টান সাধু মার্টিনের নাম অনুসারে এটার নামকরণ সেন্ট মার্টিন করা হয়। আসলে এরপর আছে মহেশখালী দ্বীপ। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় এসেছিল। মহেশখালী বাংলাদেশের একটি পাহাড়ি দ্বীপ। মহেশখালী বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ। এটা খেয়াল করবে যে আমি এই জিনিসটা কিন্তু মিস করে গেছিলাম, কি একমাত্র পাহাড়ি দ্বীপ। মহেশখালী কক্সবাজার জেলার এক উপজেলার নাম। সোনাদিয়া, মাতাবাড়ি বা ধলাঘাট এই ৩ দ্বীপ দিয়ে গঠিত হয়েছে মহেশখালী দ্বীপ। দ্বীপটির মোট আয়তন হচ্ছে কত? ৩৮৮.৫০ বর্গ কিলোমিটার। বাংলাদেশের বিখ্যাত হিন্দু মন্দির আদিনাথ মন্দির মহেশখালী দ্বীপে অবস্থিত। মূলত মন্দিরটি মহেশখালী উপজেলায় গফরগাটা ইউনিয়ন ঠাকুরতলা গ্রামে মৈনাক পাহাড়ের চূড়ায় অবস্থিত। আদিনাথ মন্দিরটি শিব মন্দির নামেও পরিচিত, অর্থাৎ এই যে আদিনাথ মন্দিরটি এটা আবার কি শিব মন্দির নামেও পরিচিত। এবং হিন্দু দেবতা দেবদেবীদেব মহাদেবের নাম অনুসারে মন্দিরটির নাম করা হয়। আদিনাথের অপর নাম হচ্ছে মহেশ, এবং এই মহেশ থেকেই মহেশখালী, তাহলে মহেশখালী দ্বীপের নামকরণ আমরা বুঝতে পারলাম। সোনাদিয়া নতুন একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে ওঠে কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপ। ৯ বর্গ কিলোমিটার আয়তনের এই দ্বীপটি ম্যানগ্রোভ বন রয়েছে এবং প্রচুর লাল কাঁকড়া পাওয়া যায়। লাল কাঁকড়ার জন্য বিখ্যাত হচ্ছে সোনাদিয়া দ্বীপ। আর মহেশখালী হচ্ছে একমাত্র কি পাহাড়ি দ্বীপ। আচ্ছা, এবার বাংলাদেশের মেরিন ড্রাইভ। মেরিন ড্রাইভটা যখন পড়তে যাবো, মেরিন ড্রাইভ বলতে হচ্ছে তীর ঘেঁষা সড়ককে বোঝায়। বিশ্বের দীর্ঘতম মেরিন ড্রাইভ হচ্ছে কক্সবাজার। এটার হচ্ছে কক্সবাজারের কলতলি থেকে টেকনাফ। এবং এইখানে দেখবেন যে আপনারা যখন কক্সবাজার কথা বলে তখন বলে যে ৫টা পয়েন্ট ৬টা পয়েন্ট দেখাবো, এই মেরিন ড্রাইভ থেকেই কথা বলে। তো এই মেরিন ড্রাইভ হচ্ছে ৮০ কিলোমিটার এবং ২০০৮ সালে নির্মাণ কাজ শুরু হয়, এবং এই যে রাস্তার কাজ শেষ হচ্ছে ২০১৭ সালে। এবার তিস্তা এবং তিস্তা ব্যারেজ খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তিস্তা নদী বাংলাদেশের ভারতের একটি আন্তঃসীমান্ত নদী, অর্থাৎ তিস্তা নদী বাংলাদেশের সীমান্ত, অর্থাৎ কি বাংলাদেশের ভিতর উৎপত্তি থেকে বাংলাদেশের সীমান্ত গাছ গিয়ে চলে যাচ্ছে। এবং তিস্তা নদীর উৎপত্তিস্থল সিকিমের হিমালয় থেকে, অর্থাৎ কি সিকিমের উদয় হলেও এটা পুরো বাংলাদেশের সীমান্ত গায়ে ঘেঁষে নদীটার যে প্রভাব এটা রয়েছে। এটি ভারতের সিকিম এবং পশ্চিমবঙ্গ রাজ্যের একটি অংশ। নীলফামারী জেলার ডিমলা উপজেলা সাত না ইউনিয়ন কালীগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। অর্থাৎ বাংলাদেশের প্রবেশদ্বার কোথায়, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ছাতনাই ইউনিয়ন থেকে এটার প্রবেশ। এবার তিস্তা সিকিম ও পশ্চিমবঙ্গ রাজ্যের প্রধান নদী। তিস্তা নদী মূলত ব্রহ্মপুত্র নদীর উপনদী। তাহলে কার উপনদী? ব্রহ্মপুত্র নদী। তিস্তা নদীর মূল স্রোতধারা করতোয়া নদী। এটি কুড়িগ্রামের চিলমারিতে ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে। তিস্তার মোট দৈর্ঘ্য হচ্ছে ৩১৫ কিলোমিটার, যেটায় বাংলাদেশ অংশে রয়েছে ১১৫ কিলোমিটার এবং ভারত অংশে রয়েছে ২০০ কিলোমিটার। এবং এটা কিন্তু আসছে যে কোন অংশে কত রয়েছে। তিস্তা নদীর উপর তিস্তা বাঁধ নির্মাণ করে হয়েছে লালমনিরহাট জেলার হাতীবান্ধা। এবং এই যে বাঁধটা, এইটাই হচ্ছে বাংলাদেশের জন্য একটা কেমন বলে না যে চীনের দুঃখ হচ্ছে হংকং, যেমন বাংলাদেশের দুঃখ হচ্ছে এইটা। কারণ এই যেই আমার বাঁধটা, এই বাঁধটা যেটা করে ভারত তাদের ওই যে অঞ্চলের যখন পানিগুলো আছে তারা ওইখানে আমাদের এই যে অঞ্চলটা যখন পানি লাগবে তখন ভারত ওইখানে তার তিস্তা বাঁধের আটকা রাখে, পানি দেয় না। এবার আমাদের এখানে যখন বর্ষাকালে টুইটম্বুর আমাদের সব কিছু ডুবে যাচ্ছে, ফসল নষ্ট হয়ে যাচ্ছে, তখন ভারতকে যদি রিকোয়েস্ট করা হয় যে আচ্ছা আপনি একটু তিস্তা ব্যারেজটা বন্ধ রাখেন, তখন ভারত করে কি সকল যখন আমাদের যেই ব্যারেজে বা যেইটা আছে অর্থাৎ এই তিস্তা ব্যারেজের সকল গেট খুলে দেয়, এবং যার ফলে বাংলাদেশের এই জেলাগুলো প্রতি বছর বন্যায় আক্রান্ত হচ্ছে। এবং এটা আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ এবং বড় সমস্যা। তিস্তা নদী ভারতের অংশে নির্মিত বাঁধটির নাম হচ্ছে গজলডোবা বাঁধ। গজলডোবা বাঁধ বাংলাদেশের সীমান্ত রয়েছে ৬০ কিলোমিটার উজানে এবং জলপাই জেলার মালব মহকুমার গজলডোবাতে নির্মাণ হয়েছে। তিস্তার সেচ প্রকল্প হলো বাংলাদেশের এই যে তিস্তা সেচ প্রকল্প বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত বৃহত্তম সেচ প্রকল্প, এবং এই প্রকল্পটি নীলফামারী, রংপুর, দিনাজপুর ৫,৪০,০০০ হেক্টর জমিতে সেচ দিচ্ছে। ডালিয়া পয়েন্টে নীলফামারী এবং লালপুর সীমান্ত, এই যে দেখলাম, এই যে দেখো এই যে তিস্তা নদী, এবং এইটা কেন্দ্র করে হচ্ছে ব্যারেজটা দেওয়া হয়েছে। এবার আসি আমার বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর হলো বিশ্বের বৃহত্তম উপসাগর। এটি ভারত মহাসাগর উত্তরাংশে অবস্থিত এবং এটি ত্রিভুজ আকৃতির, অর্থাৎ এইভাবে এই একটা সাগর। এই সাগরের পশ্চিম দিকে রয়েছে হচ্ছে ভারত, শ্রীলঙ্কা, উত্তরে রয়েছে ভারত, বাংলাদেশ, পূর্ব দিকে রয়েছে মায়ানমার, থাইল্যান্ড। বঙ্গোপসাগরের ঠিক মাঝখানে বিরাজ করছে ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। অর্থাৎ এই দেখো, এই দেখলে বুঝতে পারবা এই যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, যেটা ভারতের অংশ বা ভারত হিসেবে দাবি করে। এবং
এই যে বঙ্গোপসাগরের উপকূলে সবচেয়ে বেশি দাবিদার দেশ হচ্ছে ভারত। এই যে বললাম ভারত বেশি দাবি করে। 90 ডিগ্রি পূর্ব দিক অংশে অতিক্রম করেছে বঙ্গোপসাগর প্রায় মধ্যভাগ দিয়ে। বঙ্গোপসাগরের একটি গভীরতম খাদ হচ্ছে সোয়াস অফ নো গ্রাউন্ড। সোয়াস অফ নো গ্রাউন্ড কোথায়, এখানে কি দেওয়া? এই যে সোয়াস অফ নো গ্রাউন্ড, এটা হচ্ছে একটা খাদ। এবং এইখান থেকে দেখবা বেশিরভাগ নিম্নচাপ যখন বাংলাদেশের থেকে সৃষ্টি হবে, এই অঞ্চলে বন্যার আবির্ভাব দেখা যায় এই সোয়াস অফ নো গ্রাউন্ড থেকে অনেকাংশে কিন্তু এটার উৎপত্তি আমরা ধরে নিই বা দেখা যায়। এবার এর গভীরতা হচ্ছে 8,500 ফুট বা 2600 মিটার। বঙ্গোপসাগরে তীরবর্তী সৈকত বন্দর হচ্ছে গোপালপুর, মেরিনা বিচ, তুতিকোরিন, ঔরুগ্রাম বা শ্রীলঙ্কা, আরিয়াক বা নাগামল, এটা হচ্ছে মিয়ানমার। এবার পুশিন পুশব্যাক ফ্ল্যাগ মিটিং। পুশিন পুশব্যাক কি? সীমান্ত এলাকায় এক দেশ অন্য দেশে বসবাসের জোরপূর্বক ঠেলে পাঠানোকে যে পাঠানোর প্রক্রিয়া এটাকে বলে পুশিন, এবং এটাকে ফেরত নেওয়াকে বলে পুশব্যাক। এবং ফ্ল্যাগ মিটিং হচ্ছে যখন দুইটা দেশের ভিতরে কোনো ধরনের কথাবার্তা হবে বা দুইটা দেশের কোনো বাহিনী, ধরো বিজিবি এবং বর্ডার গার্ড বাংলাদেশ এবং ভারতের যেই আছে অর্থাৎ বিএসআই হয়তো বা, তো বিএসএফ বর্ডার গার্ড ফোর্স, বিজিএফ না জি যাই হোক, এই যে ভারতের সীমান্তবর্তী যারা আছে এবং বাংলাদেশের সীমান্তবর্তী যারা আছে, এরা যখন এদের ভিতরে একটা বৈঠক হবে, এরা একটা কি ফ্ল্যাগ মিটিং করবে, অর্থাৎ এই দেশের ফ্ল্যাগ, এই দেশের ফ্ল্যাগ, এটা তো অবশ্যই থাকবে এবং এইটাকে আক্ষরিক অর্থে বলা হয় ফ্ল্যাগ মিটিং। আর ট্রানজিট ও করিডোর, একটি দেশ থেকে যদি দ্বিতীয় কোনো দেশে ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় দেশে যাওয়া হয় সেটাকে বলে ট্রানজিট। ধরো আমাদের দেশ থেকে ডিরেক্ট কথার কথা ধরো অস্ট্রেলিয়া যাওয়ার কোনো ওয়ে নাই, এখন কীভাবে যেতে হবে? বাংলাদেশ থেকে ধরো কোনোভাবে দুবাই যেতে হবে বা বাংলাদেশ থেকে আমেরিকা যেতে হবে, এরপর অস্ট্রেলিয়া যেতে হবে। তাহলে এই যে মাঝখানে একটা দেশ আমি ব্যবহার করতেছি, এইটাকে বলা হচ্ছে ট্রানজিট। এবং দুটি আন্তর্জাতিক ট্রানজিট কনভেনশন হচ্ছে বার্সেলোনা ট্রানজিট, যেটা 1921 সালে করা হয়, এবং একটা নিউ ইয়র্ক ট্রানজিট যেটা হচ্ছে 1965 সালে, যেটা গ্যাট বর্তমানে হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর সনদে বা WTO এর ট্রানজিট স্বাধীনতা রয়েছে। ভারত যদি বাংলাদেশকে ভারতের ভূখণ্ড ব্যবহার করে নেপাল বা ভুটানের পণ্য বহনের ক্ষেত্রে নিশ্চিত করে, তবে ভারত বাংলাদেশের ট্রানজিট সুবিধা নিশ্চিত করলো। আবার অর্থাৎ কি, একটা দেশ যদি তার দেশ ব্যবহার করে অন্য দেশে পণ্য করার এইটা দেয়, তাহলে সে তাকে ট্রানজিট করলো। কিন্তু যদি না দেয় তাহলে এটা নেই। আবার করিডোর হচ্ছে নিজ দেশের একটি অংশ আরেকটি অংশে যাওয়ার জন্য যদি দ্বিতীয় কোনো দেশের অংশ ব্যবহার করতে হয়, অর্থাৎ নিজের দেশের অংশ, অর্থাৎ এই যে আমার দেশ, এবার এইখান থেকে সরি এই একটা দেশ, এখন এই আরেকটা দেশ, এই ওই সেম দেশ, এখন আমার এইখান থেকে এইখানে যেতে হলে এই মাঝখানে আরেকটা দেশ, এটা আমার পার হয়ে যেতে হবে, ফলে এটাকে বলে করিডোর, যেটা বাংলাদেশের সাথে বাংলাদেশের যেটা বললাম যে ওইটা করিডোর, সেভেন সিস্টার যেটাকে বলতেছে। এবার আংশিক বাংলাদেশের উপর ভারতের ট্রানজিশন সুবিধা চালু হয় 16 জুন 2016, এবং বাংলাদেশের ট্রানজিট মাসুল পাবে প্রতি টনে 192 টাকা, এবং দেশের নৌ 2011 সালে সেটা হচ্ছে পয়েন্ট আশুগঞ্জে। তো এই ছিল আজকের ভিডিওটা। আসলে ভিডিওটা হচ্ছে প্রথমত প্রথম কয়েকটা স্লাইড যখন পড়েছি খুব ভালোই পড়েছি, পরবর্তীতে আমি একটু শারীরিকভাবে খুবই অসুস্থ, যার কারণে কথাগুলো পেছিয়ে যাচ্ছে। দ্বিতীয়ত মশার কয়েলে যে ধোয়া, এটার কারণে আমার কথা বলতে খুব অসুবিধা হচ্ছে। যাই হোক, এই ছিল আজকে ক্লাসটি কেমন লেগেছে তোমরা জানাবা। এছাড়া এই যে পিডিএফটা তোমরা যদি চাও, আসলে আমার এই বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল দেওয়া আছে, তোমরা যেখানে নক করবা আমি তোমাদের দিয়ে দিতে পারবো, সমস্যা নেই। তো এছাড়া প্রতিদিন যেভাবে ধারাবাহিক ক্লাসটা হচ্ছে, আসলে ক্লাসগুলো করো, খুব ভালো করে বোঝানো হচ্ছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে সুস্থ থাকো, সুন্দর থাকো, পড়াশোনার সাথে থাকো। আসসালামু আলাইকুম।